স্বাগত সুন্দরবন প্রেমিক যাত্রীদেরকে সুন্দরবন ইকো ট্যুরিজম গাইড হিসেবে সবাইকে স্তর বিন্যাসে জানাই আমার সত্যতা প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা। আমার নাম মনোরঞ্জন রপ্তান, বাড়ি পাখিরালা। তো আজ যে সুন্দরবন আপনারা ঘুরতে এসেছেন, এই সুন্দরবন নিয়ে আমার নিজের লেখা দিয়ে আমি প্রথম শুরু করছি। সুন্দরবন হলো বিশ্ব প্রকৃতি এক অনবদ্য সৃষ্টি। সুন্দরবনকে ভালোবাসার মুখ এবং খুলে দেখার চোখ নিয়ে যদি আমরা দেখি তাহলে বলবো সুন্দরবন এক অনন্য। এটা আমার শীতের দিনের জন্য লেখা, যে হেমের পরশ গায়ে মেখে দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে রেখে ভেসে ভেসে বনে বনে মনের কথা শুনুন। সুন্দরবনের রূপটা নিয়ে লিখেছি শান্ত সৌম্য নীল জলরাশি, সবুজে সোনারা প্রাকৃতিক বৈচিত্র্যের সামনে। হিংস্র নরখাদর রয়্যাল বেঙ্গল টাইগার ও বিষাক্ত সার্পের সমাবেশ। অধ্যুষিত ঝড় ঝঞ্ঝা বন্যা কবলিত দুর্গম বন অঞ্চল ও জনপদ বসতি অঞ্চল যে সুন্দরবন। বঙ্গোপসাগর উপকূলের সন্নিহিত ভৌগোলিক পরিবেশে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মোহনায় 26,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রকৃতি নিজের খেলে গড়ে তুলেছেন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এই সুন্দরবন। মঙ্গল কাপের গল্পের গাথার সমৃদ্ধ ইতিহাসের কালচক্রে ভাঙা গড়ার সাক্ষী নিয়ে দক্ষিণবঙ্গের নিম্ন প্রান্তে গড়ে উঠেছে এক অপূর্ব প্রাকৃতিক সভা সম্পদের আধার ও জীব বৈচিত্র্য ভরা যে সুন্দরবন শুধু ভারতবর্ষের মানুষের কাছে নয়, যে সুন্দরবন সারা বিশ্বের মানুষের কাছে আকর্ষণীয়, সেই সুন্দরবন আপনারা ঘুরতে এসেছেন। আমি জানি না যে সুন্দরবন আপনাদেরকে কতটা আনন্দ দিতে পারবে বা কতটা পরিতৃপ্তি ঘটাতে পারবে। তবে সুন্দরবন থেকে সবচেয়ে বড় পাওনা হলো যে সুন্দরবনের প্রাকৃতিক শোভা, সুন্দরবনের মুক্ত বাতাস আর আমার গাইডের সামান্য অভিজ্ঞতা। এটা জেনে রাখুন যে আজকের যে সুন্দরবন আপনারা ঘুরতে এসছে, এই সুন্দরবন কিন্তু আজকের নয়। এই সুন্দরবন বহু প্রাচীন কালে পুরাণে এই সুন্দরবনের নাম ছিল আপনার পাতাল রসাতাল। পাতাল রসাতাল। বৌদ্ধ বা গুপ্ত যুগে এই সুন্দরবনের নাম ছিল আপনার সমতল। পাল যুগে এর নাম ছিল আপনার ব্যাঘ্রতল। মোগল যুগে এর নাম ছিল আপনার বঙ্গাল। তারপর এলো আমাদের ইংরেজরা। আপনারা নিশ্চয় জানেন যে 1757 সালে পলাশীর যুদ্ধের পরে বাংলার শেষ যুদ্ধ যখন অস্তমিত গেল, শুরু হয়ে গেল ইংরেজরা। ইংরেজরা ভারতবর্ষে এসেছিলেন তাদের নিজেদের স্বার্থকে কায়েমি করার জন্য, পার্থক্য লৈলুপ করার জন্য। আজকের যে লোকালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাকচুয়ালি লোকালিটি ছিল না, ছিল কিন্তু টোটালি এরকম জল এবং জঙ্গলের। ইংরেজরা এটাই দেখেছিল যে এখানে যদি জঙ্গল কাটা যায়, এখানে যদি নদীর বাঁধ দেওয়া যায়, এখানে যদি মানুষের বসবাস শুরু করানো যায়, তাহলে এদের কাছ থেকে যে ফসল উৎপাদন করা যাবে সেই ফসলে অর্ধ অংশ তারা পয়সা আদায় করতে পারবে। আমি জানি না যে আপনার কোথা থেকে এসছেন। গড়িয়া নাম শুনেছেন? গড়িয়া গড়িয়া পর্যন্ত কিন্তু সুন্দরবন এলাকা। এটা কিন্তু জঙ্গল কাটতে কাটতে গিয়ে ওখানে। তো কেন জঙ্গল কাটা হলো? যে তাদের নিজেদের স্বার্থকে পূরণ করার জন্য। তাহলে এত বড় গহন অন্ন কাটতে গেলে তো প্রচুর লোকের প্রয়োজন আছে। এই লোক কোথায় পাওয়া যাবে? এই লোকে নিশ্চয় আপনার মেদিনীপুর থেকে, উড়িষ্যা থেকে, সাঁওতালপাড়া থেকে কিছু আদিবাসী মানুষ যারা কায় পরিশ্রম করতে পারে, শক্তভক্ত লোক, তাদের নিয়ে জন্ম গেছে, নদীর বাঁধ এসে সেই থেকে শুরু হয়েছে। এই যে লোকালিটি দেখছেন, এখানে কিন্তু আপনার আয়লা, আমপান, ইয়াজ, বুলবুল, বুলবুলের নাম শুনেছেন। শুনে রাখুন যে নর্মালি আমাদের জোয়ার ওঠে 10 থেকে 11-12 ফিট। ঠিক আছে, একটু মাইন্ড মিলিয়ে শুনবেন স্যার। নর্মালি আমাদের জোয়ার ওঠে আপনার 10 থেকে 11-12 ফিট। আজকে কিন্তু জল উঠবে আপনার 10 থেকে 11-12 ফিট। অবশ্যই পূর্ণিমার দিনগুলোতে নর্মালি জল ওঠে 10 থেকে 12 ফিট। কিন্তু আয়লা, আমপান, ইয়ার, বুলবুল, বুদবুদ হয়েছে জানেন, জোয়ার উঠেছিল আপনার 20 থেকে 22 ফিট। আজকে যে লোকালিটিতে ছিলেন, লোকালয়ে এতটা সমান জল উঠেছিল, লোকালিটিতে এতটা পুরো জল আর জল। কত বাড়ি ঘর যে ভেঙে তছনছ হয়েছে। এমনও প্রমাণ আছে যে একই ঘরের মধ্যে বাঘ ছিল, একই ঘরের মধ্যে মানুষ ছিল। মানুষ বাঁচার তাগিদে গাছে উঠেছে, একই গাছে বিষধর সাপ, একই গাছে মানুষ। দীর্ঘ 3 থেকে 4 মাস পর্যন্ত আমরা রাস্তায় তাবু দিয়ে কাটিয়েছি। এরকম এক গ্লাস যে চা দেবে না, ওইরকম এক গ্লাস 4 গ্লাসের জলটুকু পর্যন্ত একদম পুরো খেতে পারে। কি বিভৎস কষ্ট না পেয়েছি সেটা যারা জানে তারাই। 2 দিন অনাহারে কেটেছে।
এই দিনটাকে স্মরণ করে আমার নিজেরই লেখা একটা স্বরচিত কবিতা শুনি। এটা বলি যে আজকে যে পাখিরাতে এসছেন, এটা যদি দিনের বেলা না হয়ে এটা যদি রাত্রেবেলা ঘটতো, সুন্দরবনে 70 থেকে 80% মানুষ ছাড় পোকার মতো মারা যেত। আমাদের সঙ্গে আপনাদের দেখা নেই। তো এই দিনটাকে স্মরণ করে আমার নিজেরই লেখা একটা স্বরচিত কবিতা শুনবেন। এটা ঘটেছিল 2009 সালে 25শে মে। তারপর অনেক ঝড় ঝামটা হয়েছে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি করেছে আয়লা। এই দিনটাকে স্মরণ করে লিখেছি বিধ্বংসী আয়লা। প্রকৃতি তোমার বড় বিচিত্র খেলিকোনা, কখনো শান্ত লক্ষ্মী মেয়েটি, কখনো প্রচন্ড ভয় ভীষণ। কখনো তোমার এক চোখে দেখি কান্না, আরেক চোখে দেখি হাসি, কখনো তুমি সাইক্লোন টাইফুন টর্নেডোর অংশ। 26শে মে 2009 আলিপুর আসে। 25শে মে উত্তর ও দক্ষিণ 24 পরগনা কতনা গ্রাম জলে ভাসে। বহু মানুষ পলে পলে গড়ে তুলেছিল তাদের স্বপ্নের মিনা, তাদের হিসাব তুমি রেখেছ কি? গ্রাম আজকে হয়েছে শ্মশান। স্বজন হারানোর ব্যথা নিয়ে কাঁদে কত না প্রাণ। বানভাসী মানুষ করেছে নিজের ঘরে সন্ধান, পায়নি কিছু তারা, পেয়েছে শুধু হতাশার গান। ত্রাণ নিল বহু মানুষ, দিয়ে গেল তাদের দান। হিংসা বিদ্বেষ ভরে গেছে দেশ, পেল না সকলের ত্রাণ। এলো কিছু মানুষ, ধরল তাদের শস্য ডালা, হতাশায়ী হল পশ্চিম সাহায্যের তারা। গ্রাম আজকে হয়েছে শূন্য, দুয়ারে পড়েছে তারা, কাজের খোঁজে গিয়েছে বিদেশে, নেভাতে পেটে। যে আপনার গ্রাম ঘুরে দেখবেন যে প্রায় 40 থেকে 50% মানুষ আজকে পেটে দেয় বাচ্চা বাচ্চা নিয়ে আন্দামান, দিল্লি, কলকাতা করে বেড়াচ্ছে। তাই সেই দুটো লাইন লিখেছি, গ্রাম আজকে হয়েছে শূন্য, দুয়ারে পড়েছে তারা, কাজের খোঁজে গিয়েছে বিদেশে, নেভাতে পেটে জ্বালা। এটা আমার আসি সুন্দরবনের কথা নিয়ে। এখানে আছে আমাদের পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, আছে চিতল হরিণ, বন্য শুয়োর, বাকরোল, গোসাপ, ভোদর, গন্ডর, আর এই নদীতে আছে কুমির, আছে সার্কাসে ডলফিন। তো আমি প্রথম রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আলোচনা করব। আমি জানি না যে রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন আপনাদেরকে মেলাতে পারবো কিনা বা মিলবে কিনা, তবে একটা কথা বলে দিই, যদি একবার দর্শন পেয়ে যান তো আমি এটা আশা করব যে ঈশ্বর দর্শন বা ঠাকুর দর্শন বা আল্লাহ দর্শনের মানুষের যে প্রবৃত্তি করতে পারে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখলে সেই আনন্দ পাবে। আমরা চিড়িয়াখানায় কিন্তু বাঘ দেখেছি, কিন্তু এই বাঘকে যদি একবার দেখেন অবাক হয়ে যাবে। কি দৃশ্যটা, কি রূপটা! মনে হবে যে পুরো তার গায়ের রাজার ড্রেস করা আছে। যখন হেঁটে যাবে পরিষ্কার বুঝে দেবে যে আমি সুন্দরবনের রাজা। তবে সহজে কিন্তু দর্শন পাওয়া যায়। আমরা মাঝে মধ্যে লটার টিকিট কাটি ভাগ্য নির্ধারণের জন্য। এই লটার টিকিট কিন্তু যেমন সবার বাদে না, তো বাঘ দর্শন ঠিক থাকে। তো আমরা বেশিরভাগ বাঘকে দেখতে পাই নদীর সাঁতরাতে, একটু যতটা পারেন একটু। তো এই যে নদীটা দেখুন, এপার থেকে ওপারে দূরত্বটা, এই নদীটা বাঘের মাত্র পেরোতের টাইম লাগবে 7 থেকে 8 মিনিট। এবং এটা শুনলে অবাক হয়ে যাবে, এই নদীতে এতটা কারেন্ট আছে যেটাকে আমরা স্রোত বলি। দেখবেন আমাদের বোটটা যখন কোনো ঘাটে ধরবে, একটু লক্ষ্য করবেন, এ কিন্তু ডাইরেক্ট ঘাটে ধরতে পারবে না, একে কিন্তু অনেকটা ঘুরে গিয়ে ঘাটটা ধরতে হবে। কিন্তু বাঘ যখন এপার থেকে ওপারে যাবে, ও কিন্তু একটা টার্গেট করে নেবে, কোনো একটা বোটকে, কোনো একটা মানুষকে, কোনো একটা গাছকে, ঠিক সেই টার্গেট অনুযায়ী সেখানে গিয়ে পৌঁছাবে। যদি দেখা যায় কোনো কারণে যেতে যেতে মিস্টেক হয়ে গেছে, তাহলে ও কিন্তু যাবে না, ঘুরে আসবে, দ্বিতীয় টার্গেট অনুযায়ী সেখানে গিয়ে পৌঁছাবে। এটাই প্রমাণ করতে চাইছে, যেটা ইঞ্জিন পায় না সেটা আমি পারি। আমি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তো মাঝে মধ্যে টিভিতে পেপারে আপনারা সংবাদ পান, জমুর গ্রামে বাঘ গেছে, তমুক গ্রামে বাঘ গেছে, কি সংবাদ পান? তো অ্যাকচুয়ালি বাঘের একটা ডিউটি পড়ে যে গ্রামের মানুষ কেমন আছে, গ্রামের গরু ছাগল বাড়াগুলো কেমন আছে, সেটা চেক করার দায়িত্ব না পড়ে। উনি একটু মাঝে মধ্যে দেখতে যায় যে কে কেমন আছে। তো আমাদের প্রশ্ন এখানে যে বাঘের তো খাবার এখানে আছে, তো গ্রামে কেন যায়? তো বাঘ কেন গ্রামে যায়, এটাকে নিয়ে আমি 3টে পয়েন্ট তুলে ধরছি যে কি কি কারণে বাঘ আমাদের গ্রামে যায়। প্রথম কারণ হলো এই যে বাঘের মেন খাবার কিন্তু হরিণ, শুয়োর। তো আপনার লোকাল সাইডে যে শুয়োর দেখেছেন, আমাদের জঙ্গলের শুয়োরকে যদি দেখতে পান, দেখবেন ওদের কিন্তু এরকম বড় বড় দাঁত আছে।
এই দাঁতের সাহায্যে অনেক সময় বাঘের পেটকেও ফাটিয়ে দেয়, তাই বাঘ কিন্তু দেখে সামনে সামনে আক্রমণ করে না, পিছন থেকে আক্রমণ করে। এখানে যখন হরিণকে দেখবেন একটা দুটো তিনটে চারটে করে হরিণ থাকে, কারণ কি বাঘের কিন্তু একটা গন্ধ আছে, এই গন্ধটা যখনই পেয়ে যায় তখন সে পালিয়ে যায়। সেই কারণে বাঘ চিন্তা ভাবনা করে দেখেছে যে এই দিনের বেলা হরিণকে বা শুয়োরকে ধরতে আমার বহু মেহনত করতাম, তো ঠিক আছে এক কাজ করা যায় যে তোমরা বরং দিনের বেলা খাওয়া দাওয়া করো, করে তোমরা যখন রাত্রেতে রেস্ট নেবে তখন আমি খাবার খাবো। আমরা ভদ্রলোককে দিনের বেলা খুব বেশি দেখতে পাই না কেন, অ্যাকচুয়ালি উনি কিন্তু নাইট ডিউটি করেছেন, উনি নাইট ডিউটি করেছেন, ওনাকে দিনের বেলা এখন রেস্টে আছেন, নাক দেখে ঘুমাচ্ছেন। তো একবার একটু জঙ্গলে যান, সুন্দর করে জামাই আদর করে খালি করুন, এটা হচ্ছে সুন্দর। প্রতি বছরে ওনার জন্য আমাদের 10-15টা করে মানুষ বরাদ্দ রাখতাম, এটা ওনার পাওনা আছে। আমি জানি না যে আপনার কালকের থেকে এসছেন, গাছের গায়ে লাল কাপড় বা মালা বাঁধা অবস্থা দেখেছেন কি, দেখা হয়েছে কি কারো গাছের গায়ে লাল কাপড় বা মালা বাঁধতে? একটা দুটো অক্ষ আছে, যদি দেখেন কোনো গাছের গায়ে লাল কাপড় বা মালা বাঁধা থেকে থাকে, সেখানে যদি স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন আঁকা থাকে, তাহলে এটা বুঝবেন যেটা বনদেবীকে পূজা দিয়ে জঙ্গলে গেছে। আর অনলি যদি লাল কাপড় বা মালা বাঁধা থাকে, তাহলে এটাই বুঝবেন যে বাঘ এখান থেকে কাউকে আদর করে তুলে নিয়ে গেছে তার প্রতি। আমরা একটু আগে একটা মাছ ধরার নৌকা দেখেছি, কতজন ছিল? 4-5 জন, 4-5 জন যায়, বেশি লোক গেলে তো আবার পটকা পোষাবে, বাঘ কিন্তু সবাইকে নেবে না। এখানে ধরে নিন যে আমরা 20 জন বসে আছি, বাঘ হয়তো ওখান থেকে টার্গেট করছে এই সাইডের ব্যক্তিকে, এই সাইডে যতজন ব্যক্তি আছে তাদেরকে ওভারটেক করে কিন্তু যাকে টার্গেট করবে তাকে সে এই সাইডের লোক হতে মিডিলের লোক। শুনে নিন, বাঘ আমাদেরকে দেখছে কিন্তু আমরা ওকে দেখতে পাচ্ছি। বাঘ দুটো জিনিসকে ভয় পায়, একটা হলো আগুন, একটা হলো আওয়াজ। এই যে আমাদের বোর্ডের যে আওয়াজটা আপনারা পাচ্ছেন, এর ডবল ভাইব্রেশন হচ্ছে জঙ্গলে। আওয়াজটা যখন পেয়ে যাচ্ছে, ও হয়তো 1-2 হাত পিছিয়ে যাচ্ছে, ও কিন্তু আমাদেরকে দেখছে কিন্তু আমরা ওকে দেখতে পাচ্ছি। তো বললাম যে একটু জঙ্গলে যান, সুন্দর করে জামাই আদর করে নেন, এটা হচ্ছে সুন্দর। উনি বলছেন যে যত পারো মাছ কাঁকড়া মধু সংগ্রহ করো, আমার আপত্তি নেই। তো বছরে আমার জন্য 10-15টা করে মানুষ বরাদ্দ করে। তো প্রথম কারণ হচ্ছে এই যে বাঘের মেন খাওয়ার হরিণ শুয়োরকে যখন না পায়, তখন একটু চেষ্টা করুন না, আমারও একটু কষ্ট হচ্ছে, ও না শুনতে চাই একটু। তো প্রথম কারণ হচ্ছে যে বাঘের মেন খাওয়ার হরিণ শুয়োরকে যখন না পায়, তখন কিন্তু গ্রামে চলে যায়, গ্রামে গরু ছাগল ভেড়া মানুষ আছে, তাদের ধরার উদ্দেশ্যে যায়, এটা হলো প্রথম কারণ। দাঁড়িয়ে থাকলে আমার দ্বিতীয় কারণটা শুনে রাখুন, আমরা প্রত্যেকে জানি যে বাঘের মাসি কাকে বলা হয়? বিড়ালকে, তাই না? কিন্তু দেখবেন যে বিড়ালিনী যখন বাচ্চা প্রসব করে, ওরা কিন্তু একটু গোপন জায়গা বাসা বাঁধে। কই আমাদের গরু ছাগল ভেড়া যখন বাচ্চা প্রসব করে গোপন জায়গা বাসা বাঁধে, কি বলে নাকি যে আমাকে একটু গোয়ালে নিয়ে যাও, কি আমাকে একটু ওখানে নিয়ে যাও, আমি ওখানে বাচ্চা প্রসব করবো। কিন্তু বিড়ালিনী যখন বাচ্চা প্রসব করবে, দেখবেন আপনার ঘরের কোনা রান্নাঘরে আনাচ্ছে কানাচ্ছে বাচ্চা প্রসব করে। কেন করবে? কারণটা হলো এই যে পুরুষ বিড়াল, জেনে রাখুন আজকে থেকে, পুরুষ বিড়াল যেটাকে আমরা হোলা বিড়াল বলি, ওই বিড়াল কিন্তু আপনার বাচ্চাকে মেরে দেয় বা খেয়ে দেয়, এই জন্য কিন্তু গোপন জায়গা বাসা। সেম একই ঘটনা বাঘের মাসিওয়ালা বিড়াল, সরি একই। তো বাঘিনী যখন বাচ্চা প্রসব করে, দীর্ঘ প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত গভীর জঙ্গলে একটা নিরিবিলি জায়গা বাসা বাঁধে, যাতে পুরুষ বাঘ না দেখতে পায়। এই বাচ্চাগুলোকে খাওয়ানো, তাকে সাঁতার শেখানো, শিকার শেখানো, সমস্ত দায় দায়িত্ব কিন্তু বাঘিনী হয়ে যায়। তো বাচ্চাগুলো যখন বড় হলো, মা তখন দূরে চলে গেছে, বাচ্চাগুলো আপন খেলে খেলছে, হঠাৎ পুরুষ বাঘের কবলে পড়ে গেল। পুরুষ বাঘ কি করলো? ধরেন যে ওই বাঘিনীর 3টে বাচ্চা হয়েছিল, এই 3টে বাচ্চার মধ্যে 2টো পুরুষ বাচ্চা, একটা মেয়ে বাচ্চা। পুরুষ বাঘ কি করবে? এই 3টে বাচ্চার মধ্যে একটা কিংবা 2টো বাচ্চাকে মেরে দেবে বা খেয়ে ফেলবে। বলতে পারেন কোন বাচ্চাকে মারবে? কখনো কিন্তু মেয়ে বাচ্চাকে মারবে। কেন বলতে পারেন? কারণটা কি?
যে মেয়ে বাচ্চাকে মারলো না, পুরুষ বাচ্চা দেখে মারলো কেন? কারণ তো এই যে ও জানে যে পুরুষ বাচ্চাটা যখনই বড় হয়ে যাবে এই কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী, এই জন্য কখনো কিন্তু মেয়ে বাচ্চাকে মারবে না, পুরুষ বাচ্চা দেখে। তো মা শিকারে গেছে, শিকার থেকে যখন ফিরে এলো মা দেখলো যে একটা বাচ্চা নেই, ও বুঝে গেছে একটা পুরুষ বাঘের কাজ, বাকি দুটো বাচ্চাকে নিয়ে আপনার অন্য সাইডে বাসা বাঁধে। প্রথমে এখানে বাসা বেঁধেছিল, অন্য জায়গায় বাসা। দেখবেন যে বিড়ালিনী বাচ্চাকে যখন ডিস্টার্ব করবে কেউ, গলা ধরে অন্য জায়গায় নিয়ে যায়, একটা পরিচ্ছন্ন দেখতে পাবে বাঘিনী তুই। তো এটা যখন নিরাপত্তার জায়গা না পেলো, এটা ধরে নিলে আমাদের লোকালিটি আছে, মা কি হলো বাকি দুটো বাচ্চাকে গলা ধরে নিয়ে সেটাকে পিঠে করে নিয়ে আমাদেরকে লোকালয় নিয়ে যায়, যে ওখানে গরু ছাগল ঢাড়া খেয়ে বাচ্চাগুলো যখন বড় হয়। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হলো এই, আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে ওই নদীটা চলে গেছে আমাদের বাংলাদেশে, মনে পড়ছে আপনাদের? যদি কোনোদিন সৌভাগ্য হয়, নামটা শুনে এখন বুড়ি গাবলি। ঠিক আছে, আমরা ওয়াসার থেকে বলে দিই যে ওপারের জঙ্গলটা দেখছেন ওটা হচ্ছে বাংলাদেশের জঙ্গল, সামনে যে নদীটা পড়ে নদীটার নাম হলো রায়মঙ্গল। ওই নদীটা হাফ বাংলাদেশে হাফ ইন্ডিয়া, ওদের সাইডে আছে বিডিয়া, আমাদের সাইডে আছে বিএসএফ। ঠিক আছে, তো ওই বাংলাদেশেও প্রচুর বাঘ আছে, ইন্ডিয়াও বাঘ আছে। তো ওই বাঘ তো জানে না যে এটা ইন্ডিয়া, আর এই ইন্ডিয়ার বাঘ তো জানে না ওটা বাংলাদেশ। আমাদের যেতে গেলে যেমন পাসপোর্ট পাস ভিসা লাগছে, ওর কিন্তু লাগছে না। সব ওই বাংলাদেশের বাঘ ইন্ডিয়া আসছে, ইন্ডিয়ার বাঘ বাংলাদেশে যাচ্ছে। এরা কিন্তু জায়গা দিতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এক জায়গায় কুকুর যখন আরেক জায়গায় চলে যায় তখন তাদের মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয় না? ওরা জানে যে এটা এখানকার কুকুর নয়, এখানে তো এই বাঘ যখন জায়গা দিতে না চাইলো, ওই ওরা কিন্তু অনেক সময় আমাদের লোকালিটি চলে যাচ্ছে। এইভাবে বাঘ আমাদের আসছে। এবার বলি, এই বাঘের লম্বা প্রায় 10 থেকে 11 ফিট হয়, তবে আপনার নাক থেকে লেজ পর্যন্ত, লেজটা ধরুন 3 থেকে 3.5 ফিট, মানে বডিটা মেলগুলো আপনার প্রায় 7 থেকে 7.5 ফিট, ফিমেলগুলো আপনার 5.5 থেকে 6 ফিট। বাঘিনী বাচ্চা দেয় 3 বছর অন্তর অন্তর, মিনিমাম 1-2 হাইস্ট 3-4 পর্যন্ত বাচ্চা হয়। তবে এরা বেশি দিন বাঁচে না, মাত্র 20-21-22 বছর পর্যন্ত বাঁচে। আমাদের সুন্দরবনে বর্তমান বাঘ সরকারি হিসেবে যেটা বলেছে 103, তবে বাংলাদেশে বেশি আছে 114টার মতো। তবে এটা কিন্তু সঠিক নয়, কারণ এত বড় ঘন জঙ্গলে সঠিক গণনা করা সম্ভব নয়। এটা আমাদের লাস্ট কাউন্টিং হয়েছে ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে। প্রথম বাঘ গণনা হয়েছিল আপনার বাঘের গলায় রেডিও কলার করে, প্রথম হয়েছিল আমাদের পায়ের ছাপ দেখে, তারপর হয়েছিল বাঘের গলায় রেডিও কলার করিয়ে, এখন যেটা হচ্ছে আপনার ক্যামেরা ট্র্যাপ। আমি বাঘ শেষ করছি, আসি এবার নদীতে। এই নদীতে সবচেয়ে একটা ভয়ঙ্কর জীব আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি শার্ক, বাংলা যাকে বলে হাঙর বা কামড়। প্রত্যেকে বাগদা বা গলদা চিংড়ি খেয়েছেন না? খেতে কেমন লাগে? সুন্দর তো, কিন্তু একটু বলে দিই আপনাদের, যারা এই বাগদা বা গলদা চিংড়ি সংগ্রহ করে তাদের জীবন জীবিকা যদি শোনেন, গা শিউরে উঠে। আপনাদের লক্ষ্য করেছে কিনা জানি না, যখন পাখিরালা আসছিলেন সেই মুহূর্তে কোনো মহিলাকে আপনার নদীর সাইডে জাল টানতে দেখেছিলেন কি? কখনো হাঁটু জলে, কখনো কোমর জলে নেমে তারা জালটা টানছে। ঠিক সেই টাইমে সারগুলো কি করছে দেখুন, একটু আদর করে আপনার পাচা উরু সাইড থেকে 200, 250, 300, 500 মাংস কেটে নেবে। যার এই মাংসটা কাটবে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটে বুঝতে পারবে না যে তার শরীর থেকে কখন মাংসটা আউট হয়ে গেছে। আপনার পরীক্ষা করে দেখতে পারেন। এই জলের মধ্যে আপনি 15-20 মিনিট থাকুন, থাকার পরে জলের মধ্যে আপনাকে হাত কিংবা পা কেটে দেওয়া হোক একটা ধারালো অস্ত্র দিয়ে, একটু করে দেখতে পারেন যে আমার কথাটা সঠিক কিনা। একটু ধারালো অস্ত্র দিয়ে আপনি পা কিংবা হাতটা কাটুন জলের মধ্যে, মিনিট 15-20 থাকার পরে দেখবেন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার কেটে গেছে। যখনই হাত কিংবা পাটা উপরে তুলবেন তখনই বুঝতে পারবেন যে আপনার কেটে গেছে। এটা জলেরই, এই জন্য লবণ জলে ভীষণ গুণ আছে। তো একটা মানুষের দেহ থেকে যদি 200, 250, 300, 500 মাংস কেটে নেয় তাহলে তো প্রচন্ড ব্লিডিং হবে। তো আমাদের এখানে ভালো চিকিৎসার ব্যবস্থা নেই। এই ধরনের লোককে কলকাতায় নিয়ে যেতে যেতে অনেকে মারা যায়। পারলে খোঁজ নেবেন, আস্তে আস্তে বেলা যাবে,
পারলে কালকে সকালে একটু গ্রামে যাবেন, গ্রামে গিয়ে বলবেন যে কেউ কামটে কাটা কেউ আছে কি, দেখতে পাবেন কারো পাছা থেকে, কারো মুড়ো থেকে, খায়ের থেকে 200-250 মাংস চলে গেছে, কেউ বেঁচে আছে, কেউ মারা গেছে, এমন লোক না। এবার আসি কুমির নিয়ে। আমরা ওখানে যে কুমির দেখেছি কত বড় হবে স্যার? বেশি বড় হলে 4 থেকে 4.5 ফিট 5 ফিট, কিন্তু এই নদীতে সবচেয়ে হাইস্ট কুমির পাওয়া গেছে 21 ফিট লম্বা। ঠিক আছে, কিন্তু এখানে একটাবার শীতের দিনে আসুন, কুমির কাছে বলা দেখবে, এখন রোদ পথে ডাঙায় ওঠে, এক একটা কুমির দেখলে চাম হয়ে যাবে। এখান থেকে আপনি আমি আছি এরকম বড় বড়, একবার হা করবে 1-2 মানুষ চলে যাবে। তবে এদের শখটা হলো এই যে এরা কিন্তু টাটকা মাংস হচ্ছে, বাসি মাংস বেশি প্রচুর। তো এই নদীতে প্রচুর মাছ আছে, কাঁকড়া আছে, জানেন আপনারা? নদীর মাছ কাঁকড়া, আমি জানি না যে কত বড় কাঁকড়া খেয়েছেন আপনারা। এখানে এই নদীতে এক একটা কাঁকড়া আছে 1 কিলো 1.5 কিলো ওজনের কাঁকড়া আছে, ছোট বড় মাছ আছে 1 কিলো থেকে শুরু করে 50-60 কিলো ওজনের মাছ আছে। একজন লোক, ওটা হয়তো লোকালিটি, একটা জঙ্গল আছে, একজন লোক লোকালিটিতে নেমে আপনার জাল ফেলে মাছ ধরছে, হাঁটু জলে কোমর জলে নেমে। এখান থেকে কুমির দেখলো, এখান থেকে ডুবতে দিল, দিয়ে কি করলো, তার হাত কিংবা পাটা ধরলো, ধরে বলতে চাইলো যে চল তোকে একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসে। ঠিক আছে, এই মানুষটাকে নদীর মাঝে টেনে নিয়ে তাকে জলের মধ্যে ডুবিয়ে বেঁধে দেবে। একটা মানুষকে যদি জলে ডুবিয়ে রাখে কতক্ষণ জীবিত থাকতে পারে? ওর যদি 1 মিনিট 1.5 মিনিট, তারপরে কাজ হাসিল হলো, নড়াচড়া যখন বন্ধ হলো, তখন ও কি করলো দেখুন, সেই লাশ থেকে উঁচু চড়ায় তুলে তাকে মাটি চাপা দিয়ে। এটা আমাদের দুর্ভাগ্য এই যে এখন জোয়ার জল, কিন্তু এই যে জায়গাটা দিয়ে যাচ্ছে এটা যদি ভাটা হতো স্যার, এখানে পুরো মাটি দেখতে পেত। সেই লাশটাকে এরকম একটা উঁচু চড়ায় তুলে তাকে মাটি কিংবা বালি চাপা দিয়ে রেখে, যে বাবা তুই মরতে থাকো, তারপর 2 থেকে 3 দিন বাদে তোমার সঙ্গে থাকো। এই যে লাশটাকে এখানে পচাতে দিল, এই 2 থেকে 3 দিন পর্যন্ত কুমির কিন্তু ওখানে থাকবে, যে কেউ ওই লাশটাকে বের করে দিচ্ছে। তো কুমিরের এই স্বভাব সম্পর্কে আমাদের গ্রামের মানুষের ধারণা আছে যে কুমির সাধারণত পচিয়ে খায়। তো গ্রামের রামসাম যদুমধুকে যখন কুমিরে নিয়ে যায়, জানি যে তার সঙ্গে জীবিত অবস্থা দর্শন দেখতে পায়। তো আপাতত মৃত অবস্থা দর্শন মেলে কিনা, অর্ষা 20-25 জন লোক আপনার লাঠি সোটা নিয়ে খোঁজখবর করে, অর্ষা খুঁজে পায়, অর্ষা খুঁজে পায় না, আর যেটা না পেলো সেটা কুমিরে নেয়। এইভাবে বহু মানুষ। আসি এবার সাপের কথা নিয়ে। আমাদের সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর সাপ আছে কিং কোবরা, যাকে বলা 100 বলে ছবি। দেখাবো একটা জ্যান্ত কিং কোবরা, ব্যাগে রাখা আছে, বের করবো? হ্যাঁ, কিং কোবরা আনবো, ভয় পাবে না তো? এখানে ছাড়বো কি যেসব বেশিরভাগ মাথা বা চোখের উপরে আক্রমণ করে, এই হলো আপনার গোপ্র, এই হলো আপনার কেউকে। ঠিক আছে, ঠিক আছে। আর এই সাপটাকে আপনাদের চেনা আছে কিনা জানি না, এইটা হচ্ছে কালনাগিনী। যে কালনাগিনী সাপের দংশনে আমাদের লক্ষিন্দার মারা গিয়েছিল, এর মাথায় আছে সিঁদুরের চিহ্ন, আছে শঙ্খের চিহ্ন। যখন বাসর ঘর থেকে চলে যায়, বেহুলা তাকে জাঁকি ফেলে মেরেছিল, তার লেজটা কিন্তু খোঁতা, কিন্তু একটা নমুনা মিলছে না যে এই সাপে কিন্তু বিষ নেই, জানেন আপনারা? ম্যাম শুনতে পেয়েছেন চা খেতে খেতে? যে কালনাগিনী সাপের কিন্তু বিষ নেই। যে কালনাগিনী সাপের দংশনে আমাদের লক্ষিন্দার মারা যায়। আমাদের এখানে নেতি ধোপানির ঘাট আছে, জানেন আপনারা? নেতি ধোপানির ঘাট আছে, জানেন? জানা আছে? তবে আপনাদের কিন্তু পারমিশনের মধ্যে নেই। আপনারা যেন দাবি করবেন না যে দাদা আমাদের তাহলে নেতি ধোপানির ঘাটে নিয়ে যান। এটা এখন এই মুহূর্তে বন্ধ। আচ্ছা, মাঝে একটু চাটা খেয়ে নি, আমরা নেতি দোপানি ঘাটের কথা ভাবতে থাকি। ভালো লাগছে তো নাকি? আমি নেব যাই মা, ওই মারা গেল। চা
খেতে খেতে একটু ভাবতে থাকুন, আর আমিও একটু ভেবে নিই যে কি করে মারা গেল। আমার দুর্ভাগ্য এই, একটু স্যার বলি আপনাদের, কিছু মাইন্ড করবেন, আজকে যাকে পেয়েছেন এই সুন্দরবন নিয়ে আমি লেখালেখি করেছি। আমি দীর্ঘ 8 বছর পর্যন্ত একটা হাই স্কুলের শিক্ষক ছিলাম, হিস্ট্রিতে অনার্স এমএ। কিন্তু দুর্ভাগ্য এই যে 3 লাখ টাকা না দিতে পারার অপরাধে আমার লাইফে অনেক কষ্ট রয়ে গেছে। এখানেও এসেছিলাম যে এটা সরকারি চাকরি পাবো বলে, আমাদের এটা কিন্তু সরকারি নয়। অনলি শনিবার রবিবার আপনি যা ট্যুর দেখছেন না, অন্যদিন আসুন, এখানে বড় 3 থেকে 4টে ট্যুর হবে। এটা আমাদের টোটাল 45-50 জনের মধ্যে ডিভাইডেড। সরকারের কাছে এটাও দাবি করেছেন যে ন্যূনতম একটা ভাতা হিসাবে আমাদের আজকে লক্ষ্মী ভাণ্ডার এই ভাণ্ডারে করেছে যে আমাদের জন্য ন্যূনতম একটা 1000 টাকা 1500 টাকা আমাদের ভাতা দেওয়া হবে। তো আপনার সরকারে যদি 20-25-30 টাকা অনেক সময় ভাগ নিয়েছেন না, দেখতে পাচ্ছেন এই যে সাদা সিম্বল, এখানে কিন্তু ক্যামেরা লাগানো ছিল। এই যে আমি গণনার এটা বলছি ক্যামেরাটা, ওটা কিন্তু ক্যামেরাটা নয়। মানে এরকম তো প্রচুর জঙ্গল, আমরা 15-20 দিন ঘুরলে জঙ্গল শেষ হবে না। তাহলে এরকম 300-র মতো ক্যামেরা লাগানো ছিল, একই রকম দেখতে জঙ্গলগুলো। তাহলে কোথায় ক্যামেরাটা লাগানো হচ্ছে? ওর জন্য ওটা হচ্ছে সিম্বলটা, ক্যামেরাগুলো এখন খোলা হচ্ছে, সিম্বলটা বাঘের এটা একই রকম নয়। আমাদের মানুষের ভিতরে যেমন একটু ডিফারেন্স থাকে, ওদের ভিতরে এটা আমার মানুষের যেমন হাতে ফিঙ্গারপ্রিন্ট যেমন এক নয়, সেরকম বাঘের ওরা কাটা দাগটাও প্রতিটা বাঘের এক নয়, প্রতিটা বাঘের ওটা বলুন না, ওই মানুষকে চেনা যায়, মানে পৃথিবীতে যত মানুষ আছে সবাই ফিঙ্গারপ্রিন্ট আলাদা, সেরকম বাঘের গায়ে ডোরার ভিতরে। তো আমি যেটা বলছিলাম, এই যে বাঘের সাপের কথা বলছিলাম, যে কালনাগিনী সাপের কিন্তু বিষ নেই, ঠিক আছে? তাহলে লক্ষিন্দর মারা গেল কি করে? অ্যাকচুয়ালি সব সাপ কিন্তু বিষধর নয়। কাউকে যখন সাপে দংশন করলো, সে কিন্তু দেখলো না যে তাকে কোন সাপে দংশন করলো, বিষধর কি বিষিতা। কাউকে যদি সাপ দংশন করে, ও কিন্তু অনেকে ভয়ে হাঁটফুট করে। অ্যাকচুয়ালি লক্ষিন্দর কিন্তু হাঁটফুট করে। আমরা ধরুন যেতে যেতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, সেই মুহূর্তে সে সেন্সটা হারিয়ে ফেলে, তারপরে তাকে সেবা শুশ্রূষা করে জ্ঞান ফিরে পায়। এটা কিন্তু অ্যাকচুয়ালি ও কিন্তু ভয়ে হাঁটফেল করেছিল, যখন তাকে কলা মান্দার ভাষায় রয়েছিল বাইরে হাওয়াটা শেষে প্রাণ কেটে। তো আমরা যখন নেতি দোকানকে যাই তখন ওই গল্পটা বলি। তো যেহেতু আমরা নেতি দোকানকে যাচ্ছি না, সেই কারণে বলছি না। তবে সুন্দরবনে স্যার সবাই একটু কাইন্ডলি শুনবেন, সুন্দরবনে আপনার কিন্তু এসছেন বর্ষার সময়। সুন্দরবনে এই বর্ষার সময় একটা খতরনাক সাপ আছে, সাপটার নাম হলো কালার্স। একদম মুখটা সরু, হাইস্ট আপনার 3 থেকে 3.5 ফিট লম্বা হয়। এই যে বর্ষা হচ্ছে, বর্ষার সময় এরা কি করে, আস্তে আস্তে আপনার ঘরের মধ্যে প্রবেশ করে আপনার লেপ, তসক, বালিশ কিংবা আপনার হাতে এরকম জুতো আছে, এই জুতোর মধ্যে ঢুকে থাকে, ঠিক আছে? রাত্রেতে এরা ঠান্ডাটা সহ্য করতে পারে না। রাত্রেতে খাওয়া দাওয়ার পরে যখন আপনি ঘুমিয়ে পড়লেন, তখন এই সাপটা কি করলো, আস্তে আস্তে আপনার লেপ, তসক, বালিশের মধ্যে থেকে বেরোলো। এটা বলে দিই যে বিষধর সাপ কিন্তু রাত্রে বেশি খাওয়া দাওয়া করে, বেরোয়। আর বিষের সাপ বেশিরভাগ দিনের বেলা। তো আপনার রাত্রেবেলা কি করছে, আপনি ঘুমিয়ে পড়েছেন, আরও আপনার বিছানা থেকে বা লেপ তসকের মধ্যে থেকে বেরোবার চেষ্টা করছেন। ঠিক সেই মুহূর্তে ওই সাপের গায়ে যদি আপনার হাত বা চোখ সামান্যতম একটু টাচ হয়, তাহলে টুক করে আপনার এইটা হচ্ছে আপনার বনবিবি ভয়ানী। এটা ছিল আমাদের সুদর্ণখালী খাল। এটা হচ্ছে লেখা আছে দেখুন, বনবিবি ভয়ানী। এটা কিন্তু খাঁড়ি, এটা যদি ফাটা হতো দেখতে শুধু বোটটা ডাকাতের মতোই জল। এখন জোয়ার বলে এতটা হাইট গেছে, আর যদি ফাটা হতো অন্তত এও জোয়ার উঠবে, বোট উপরে উঠবে, ফাটা হবে। আচ্ছা, এবার একটু গাছ দেখুন, এই যে হেতাল গাছ, এই যে হলুদ কালার দেখুন, সেম খেজুর গাছের মতো দেখেছেন হেতাল। এই জঙ্গলগুলো বাঘ বেশি থাকে। এই গাছের পাতার কালার সঙ্গে বাঘের গায়ের কালারটা পুরো মিলে থাকে। গাছে ফল ধুচ্ছে দেখুন, ব্রাউন কালারের, এটা একটু দেখুন।
ওই যে গাছে ফল ঝুলছে দেখছেন, গোল ওই যে ব্রাউন কালারে, এই তো এই সাইডেও আছে দেখা গেছে। বলছি এই গাছটার নাম হচ্ছে আপনার ধুন্দুল গাছ। তো ধুন্দুল বলে আপনাদের মনে পড়ে যে সে তো খেয়ে থাকি, লম্বা হয়, ওই ছোবড়া অনুষ্ঠান গা পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়, সেটা কিন্তু আপনার ধুন্দুল, আর এটা হলো আপনার ধুন্দুল। এবং সেটা মনে আছে আপনাদের, সেটা কিন্তু লতা জাতীয় গাছ, আর এটা কাণ্ড, এবং এটা সুন্দরবনের দামি গাছ। তবে এই যে ফলটা দেখছেন, এটা কিন্তু আপনার মেডিসিন তৈরি হয়। আপনার খুব অ্যাসিডিটি হয়ে গেছে, অ্যাসিডিটির মেন ওষুধ কিন্তু বুঝতে, কিন্তু জঙ্গল থেকে এখন একটা গাছের পাতা ফল ফুল ছড়াচ্ছে। আর ওই গাছের কাণ্ডটা দিয়ে যদি আপনি একটা চেয়ার, টেবিল, বেঞ্চ, আলমারি, সুতের ডনার 20-25 তো দূরে কথা, 30-40 বছরের নষ্ট হবে। এত সুন্দর কাঠ, একটা সময় কাটা হতো, কিন্তু এখন সুন্দরবন থেকে কোনো কিছু কাটতে পাওয়া হয়। তো সাপের কথা বলছে না, যে এই কালার সাপ কিন্তু খুব খতরনাক সাপ। আপনাকে যে কামড়ালো তাকে কিন্তু বুঝতে পারবে না, মনে হবে যে একটা ছোট চেলা বা কেঁপড়ে কামড়ালে যতটুকু জ্বালা করে ততটুকু। তো সারাদিন আপনি পরিশ্রম করছেন, আমাদের এখন কিন্তু মাঠে ঘাটে লোকজন কাজ করছে দেখবে। এবার সারাদিন কাজকর্ম করার পর রাত্রে যখন ঘুমালো, খাওয়া দাওয়ার পরে অঘরে ঘুমাচ্ছে, হঠাৎ সাপটা যখন কামড়ালো বুঝতে পারলো না, ও ভাবছে যে ছোট একটা চারা বা পিঁপড়ে কামড়েছে, ওটা কিছু না। ওই যে ঘুমালো, ওই ঘুমটা সেই সকালে দেখা গেল সে ঘুম থেকে উঠলো না, তার শরীরটা পুরো নীল হয়ে গেছে, মারা গেছে। তো সাপে কামড়ালে মেন ওষুধ কি আছে জানাচ্ছে কারো? সাপে কামড়ালে কি ইঞ্জেকশন নেওয়া হয়? অ্যান্টিভেনাম ইঞ্জেকশন। সেটা থাকে একমাত্র আমাদের সরকারি হসপিটালে। আপনাদের বসুয়ায় ওটা হয়েছিল কি গতদিন? হ্যামিল্টন বাংলা কি দেখিয়েছিল? ঠিক আছে, তো আপনার গদখালি থেকে উঠেছিলেন না সোনাখালি থেকে? আসার পথে বসুয়া ছিল বড় মার্কেট, ওইখানে হয়তো কালকে নিয়ে যেতে পারে, ঠিক জানা নেই। তো ওইখানটা আমাদের কিন্তু হসপিটাল আছে। তাহলে এখানে যদি কাউকে সাপে দংশন করে, তাহলে একটা বোর্ডে আপনার এখান থেকে বসা যেতে গেলে 2 থেকে 2.5-3 ঘন্টা টাইম লাগবে। সাপ কিন্তু অতটা টাইম নেবে। এটাই বলতে চাইলো যে বড়জোর তোমাকে আমি আধা ঘন্টা 40 মিনিট টাইম দিচ্ছি, তাতে যদি সুস্থ করতে পারো ভালো, আর না হলে ওটাকে কলার মান্দা ভাসিয়ে দেবো। আমাদের নেতি দোপানি ঘাট দেউলা লতিন্দাকে কলার মান্দা ভাসিয়ে করেছেন আপনার, তাই না? তো কলার মান্দা ভাসিয়ে দেবো। তো আমাদের এখানকার মানুষ দেখেছে যে নেই মাছকে খানা বাবা দেখলো যে এমনি তো হসপিটালে নিয়ে যেতে যেতে মারা যায়। তাই গ্রামে কিন্তু এখন আপনার ঝাড় তো বোঝার মাধ্যমে চিকিৎসা, ওটা লক্ষ্মীনাথকে ভাসিয়েছিল, লক্ষ্মীনাথ দেখে গিয়েছিল যে বাইরে হাওয়া বাতাস পেলে বাঁচবে, কারণ সেই কথাটা রয়ে গেছে। তবে এখন কিন্তু ওই নিয়মটা বন্ধ করে দেওয়া হয়। এখন দেখা গেছে সে বিষের জ্বালায় মারা গেছে, তাই না? এইবার সেই লাশটাকে ভাসিয়ে দেওয়া হলো, সেই লাশটা হয়তো জঙ্গলে চলে গেছে, ক্ষুধার্ত বাঘ হয়তো ওটাকে খেতে পারে, সাপ ওটাকে খেতে পারে, কুমির খেতে পারে, তাহলে তারাও কিন্তু মারা যাবে। সেই জন্য সরকারিভাবে কিন্তু এখন আইন করা হয়েছে যে এদের কিন্তু এটা আগে যা করেছো এখন এইভাবে আমাদের বহু মানুষ। ঠিক আছে, এবার একটু গাছের কথা বলে আমি শেষ করব। স্যার শুনে রাখুন যে আমাদের সুন্দরবনে 84 প্রজাতির গাছ আছে। এই 84 প্রজাতির গাছকে একসাথে বলছি আমরা ম্যানগ্রোভ। আমরা পার্টিকুলার একটা গাছের নাম কিন্তু ম্যানগ্রোভ নয়, 84 ভ্যারাইটিস ম্যানগ্রোভ ইন দি সুন্দরবন। তো এই 84 প্রজাতির গাছকে আমরা বলছি ম্যানগ্রোভ। তো এর মধ্যে সবচেয়ে আমরা যেটা পড়েছি যে সুন্দরবন নামটা এসছে সুন্দরী গাছের নাম, তাই পড়েছি না? কিন্তু আজকে জেনে রাখুন যে সুন্দরবনের সুন্দরী গাছটা হচ্ছে সবচেয়ে রেয়ার, সবচেয়ে কম যদি থেকে থাকে। এখানে এত গাছ দেখছেন, সুন্দরী গাছ প্রায় নেই বললেই চলে। তারও সুন্দরবন নাম কি করে? অ্যাকচুয়ালি এই যে লবণ জল, আপনার জলটা টেস্ট করুন। তবে এখন বর্ষাকালে জলটা কিন্তু নোনাটা একটু কম হবে, বর্ষার জলে মিশে গেছে, কিন্তু মার্চ এপ্রিল মাসে আসবেন গালে দিতে পারবেন না, এত লবণ।
এই লবণ জলটা কিন্তু সুন্দরী গাছ সহ্য করতে পারে। তাহলে সুন্দরবন নাম কি করল? সুন্দরবন নামকরণ করেছিল ইংরেজরা। ওরা দেখেছিল যে এত প্রজাতির গাছ সারা বিশ্বে একটু নেই, তাই তারা ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করেছিল যার নাম হলো আপনার স্যান্ডউইচ, যার বাংলা অর্থ হচ্ছে আপনার রংপানি। অনেকের ধারণা সেই স্যান্ডউইচ থেকে সুন্দরবন। আবার অনেকের ধারণা আছে আমরা কিন্তু যাচ্ছি গঙ্গাসাগরের দিকে। আমরা পড়েছি যে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, এটা বইয়ে পড়েছি না, তার চাকরি বুকটা আজকে দেখতে পাবো। যদিও সমুদ্রে যাচ্ছি না, সে গেলে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তাই যেখানেই নিয়ে যাবো সেটাই দেখলে বুঝতে পারবে। অনেকে জানেন যে সমুদ্রই থেকে সুন্দরবন থাকে, অথচ আজও আমাদের পুস্তক পত্রিকায় লেখা আছে যে সুন্দরবন নাম এসছে সুন্দরী গাছে। এর আসল অর্থ হচ্ছে সুন্দর বন। এত সুন্দর সাজানো বন সারা বিশ্বে কোথাও নেই, তাই নামটা এসছে সুন্দরবন। এবং এই গাছের বৈশিষ্ট্য হলো এই যে আপনার সাইডের যে গাছগুলো দেখছেন না, এই গাছের বয়স আর কোনোটা 25-40 বছর হয়ে গেছে, কিন্তু এরা উপরের দিকে যা বাড়ে তার 1.5 গুণ বাড়ে নিচে। এই বয়সের গাছ যদি লোকালয় হতো তাহলে কিন্তু অনেক অনেক হাইট হতো, কিন্তু এরা উপরে যা বেড়েছে তার 1.5 গুণ বেড়েছে নিচে। এই গাছ আছে বলে কিন্তু আজকে আয়লা, আমপান, ইয়ার, বুলবুল সব রকম থাকাচ্ছে। এরাই কিন্তু প্রাচীনের মধ্যে রক্ষা করছে। আর এই গাছ যদি না থাকতো শুধু আমরা সুন্দরবনবাসী না, গোটা কলকাতা কিন্তু শেষ হয়ে যেত। তাই আমি লাস্ট একটা সবার কাছে এটা অনুরোধ করে শেষ করবো আপাতত, যে পারলে একটা গাছ যদি কাটেন, পারলে 2 থেকে 3টে গাছ লাগান। এই অনুরোধ করে শেষ করছি। ঠিক আছে, আমি একটু রেস্ট নিচ্ছি।